গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে এখন পড়ছি অচিন্ত্যকুমার সেনগুপ্ত-এর পাশা। সঙ্গেই থাকবেন। এই, যাবি? অতসীর গায়ে ঠেলা মারল মৃদুলা। বইয়ের থেকে মুখ তুলে অতসী হাঁ হয়ে রইল। বলল, কোথায়? সিনেমা। সিনেমায়? এখন? কেন? নাইট শোতে যায় না কেউ? যায় হয়তো, কিন্তু হোস্টেলের মেয়েরা নয়। কেন? হোস্টেলের মেয়েরা কি রাত জাগতে অপটু? তারা কি খুকি? না, 100 বার নয়, কিন্তু তাদের দায়িত্ব জ্ঞান আছে, আছে শালীনতার চেতনা। থমথমে মুখ করল অতসী। হোস্টেলে কি একটা বাজে আইন লঙ্ঘন করতে চাচ্ছি বলেই শালীনতার অভাব হলো? বাজে আইন মানে? তাছাড়া আবার কি? রাত 8:30টার মধ্যে সুরসুর করে বাড়ি ফিরে আসা চাই, 9টাতে গেট বন্ধ। এই বর্বর আইনের কোনো মানে হয়? যখন হোস্টেলের নাম লিখিয়েছিলি তখন এই আইন ন্যায্য আইন, মেনে চলবি 16 আনা, স্বীকার করেছিলি তো? করিসনি? একবার যা স্বীকার করা যায় তারপরে খণ্ডন করা যায় না। না। আরো গম্ভীর হলো অতসী। তবে সেদিন যে অরুণা বৃষ্টিতে আটকে গেল, সারা রাত কে না কে এক দিদির বাড়ি বলে বাইরে কাটালো, পরদিন সকালে এসে হাজির, সেটা তো দুর্ঘটনা। বৃষ্টি ছিল। কিন্তু শুধু তো দুর্ঘটনা নয়, অঘটনাও তো আছে। কল্যাণী তো কত রাত্রে ফেরেই না হোস্টেলে। শুনতে পাই যাদবপুরে কোন এক ভদ্রলোকের। থাম, শোনা কথা নিয়ে মাথা ঘামাতে হবে না। অতসী ধমকে উঠল। কিন্তু কোনো কোনো রাত্রে যে হোস্টেলের বাইরে থাকে, বেড়াতে বেরিয়ে আর ফেরে না, এ তো আর শোনা কথা নয়, এ দেখা কথা। তুই দেখিসনি? দেখলেই সমর্থন করতে হবে? চোখ তারসা করল অতসী। কিন্তু মেট্রন কি বলে? কিছু বলে না। বলে হোস্টেলের মধ্যে কিছু না হলেই হলো। বলে আর যা কিছু করো দেখো, গোল পাকিও না। বলতে গিয়ে হেসে ফেলল মৃদুলা। কিন্তু প্রণতির বিরুদ্ধে রিপোর্ট করেছিল, মনে নেই? সে তো প্রণতি মুখে মুখে তর্ক করেছিল বলে, রাত্রে স্টে অ্যাওয়ে করবার জন্য নয়। বাইরে বাইরে গিয়ে ফেরে না, বুঝি তার যা একটা হক, লজিবল কৈফিয়ত তৈরি করা যায়। কিন্তু ফিরে এসে বেশি রাতে আবার বেরোয়টা কে? ফিরবি যখন, তখন তো মাঝরাত। খুলে দেবে কে দরজা? দারোয়ানকে বলা আছে, দেয়া আছে বকশিস, সেই খুলে দেবে। কিন্তু অতসী চেয়ারের পিঠটা ধরল মৃদুলা। কিন্তু আমি ফিরব না। ফিরবি না মানে? রাত্রে সিনেমার হলে শুয়ে কাটাবি? সিনেমায় তো যাবই না। সিনেমায় যাবি না? সে কি? চেয়ারটায় নড়ে উঠল শব্দ করে। ঘড়ি দেখেছিস? সিনেমায় যাবার সময় কোথায়? সরকারি আজেবাজে ছবিগুলোও তো এখন শেষ হয়ে গেছে। তবে তুই যাবি কোথায়? আন্দাজ কর। আন্দাজ করব? ছাত্রী মেয়ে রাতে হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছে গেট খুলে, সেটা ভাবাই তো কঠিন। শুনি না, যাবি কোথায়? চোখের পাতা নাচালো মৃদুলা। হোটেলে। তার মানে? চাকরি নিয়েছিস সেখানে? ভোজন শেষে ভুক্ত লোকদের অবশিষ্ট হবার চাকরি? চাকরি নিতে নয়, চাকরি দিতে যাচ্ছি। প্রধানতম চাকরি। সে আবার কি? তার মানে প্রগাঢ়তম। যাচ্ছি রনেনের হোটেলে। ও তোকে বলেছে যেতে? ও আবার বলবে? তবে যাচ্ছি নিজের জোরে, নিজের গরজে। চেয়ার থেকে পা দূর সরে গেল মৃদুলা। আর ওকে বোঝাতে যে
আমার গরজেই ওর গরজ। হোটেলে আর সকলে জেগে নেই, দেখবে না? দেখুক, বয়েই গেল। বয়ে গেল? হ্যাঁ, আমি তো আর কারো কাছে যাচ্ছি না, আমি যাচ্ছি রনেনের ঘরে, তার একলার এক ঘরে। তোর লজ্জা করছে না বলতে? চেয়ারটা ঘুরিয়েই মুখোমুখি হয়ে গেল অতসী। না, আর করছে না। যা সত্য তাই নগ্ন। আমার গায়ে যদি আগুন লাগে আর আমি যদি সব আবরণের আবর্জনা ছুঁড়ে ফেলে দেই, তাহলে তুই বলবি তোর লজ্জা করে না নির্লজ্জ হতে? বলবি চিকিৎসা করাতে এসে লজ্জা ডাকবার কোনো মানে হয় না। চিকিৎসা? হ্যাঁ, অনেক টোটকাটাটকি করেছি, অনেক ইঙ্গিত ইশারা, হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথিক ঝাঁঝালো মিক্সচার পর্যন্ত। না, কোনো সুরাহা হয়নি। এবার সর্বশ্রেষ্ঠ ধন্তরীকে যাব সঙ্গে করে। কে সে? শেষ চেষ্টা দেখতে হবে, সকলেই দেখবে। যতই ক্লেশ হোক, মরিয়া হয়ে সবচেয়ে বড় দ্রুত ডাক্তারটাকে। আমিও মরিয়া, আমিও শেষ চেষ্টা দেখব। কিন্তু ডাক্তারটা কে? সেই ডাক্তার আর বেঁচে নেই। বেঁচে নেই? হাঁ হয়ে গেল অতসী। না, ভস্য হয়ে গিয়েছে। পঞ্চস্বরে ভস্য করে রেড়েছে এই সন্ন্যাসী। অতসী চেয়ারটা ফিরিয়ে নিল আগের কোণে, বললে, ভস্যে ঘি ঢালতে চলেছিস? মোটেই না, ভস্যের মধ্য থেকে খুঁচিয়ে স্ফুলিঙ্গ বার করতে চলেছি। আর এক কণা আগুন পেলে দাবাগ্নি। অলসকে নিয়ে আসবো বিলাসে। বিলাসে? ঘাড় বেঁকাল অতসী। নিয়ে আসবো উল্লাসে। দেখছিস না আমার সাজগোজ? তুই এমন করে নিক্ষেপ করবি নিজেকে? সুন্দর বলেছিস কিন্তু। অতসীর কাঁধের উপর হাত রাখল মৃদুলা। নিক্ষেপ করব। লাফের আগে দেখব না তাকিয়ে, ঝাঁপিয়ে পড়ব অন্ধকারে। এতটুকু ধৈর্য নেই? তুই কি বুঝবি? তুই তো পতঙ্গ হয়ে দেখিস নিরে বন্যি। সংক্ষেপ করতে চাই, তাই আমি নিক্ষেপে প্রস্তুত। রনেন জানে যাবি? জানতে দিইনি ঘুণাক্ষরেও। ওকে এক মুহূর্ত সতর্ক হবার সময় দেব না। ধ্বংসের মতো নেমে পড়ব। অন্ধ সাইক্লোন হয়ে ধাঁধিয়ে দেব ওর অনুভবের শক্তি। আর যদি গিয়ে দেখি ও ফেরেনি, দরজা বাইরে থেকে তালা দেওয়া, তাহলে অপেক্ষা করব। তোকে না যেতে বারণ করে দিয়েছে? তখন ঝিরঝিরে হাওয়া ছিলাম। একটু নড়ল চড়ল মৃদুলা। ঝড়কে কে বারণ করবে? বুক পেতে বরণ করবে। যা অবারণ তাই বরণীয়। আর যদি গিয়ে দেখি ঘরে আছে, নক করবি? দুমদার শব্দ করে দরজা খোলাবো। যদি না খোলে? লঙ্কায় কি আগুন লেগেছে জানি না, কিন্তু আমি লেজের আগুনে জ্বলছি। আমার উপশম কই? দরজায় মাথা কুটবো, কাঁদবো, মিনতি করব। কেন খুলবে না? রূপের জন্য, বিপন্নের জন্য এতটুকু দয়া হবে না তার? বেশ, যদি খোলে, তক্ষুনি ঢুকে পড়ে দরজায় খিল চাপিয়ে দেব। হাত বাড়িয়ে দেব সুইচ অফ করে। তাকে জড়িয়ে ধরবো, বলবো, এ রাত তোমার ঘরে ভোর করতে এসেছি। ব্যাস, আর কোনো কথা নেই। কি হবে অনর্থক প্রলাপে? অন্ধকারে কথা কইবে, উত্তঙ্গের সঙ্গে গভীরের সম্ভাষণ। ছি 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 ছি, এ কি ভদ্রতা, শালীনতা? আহা, রাগ তো টিপ্পনি। ভদ্র প্রেম, বৈধ প্রেম, শুদ্ধ প্রেম, এমন কিছু আছে নাকি সংসারে? ভদ্র প্রেম না সোনার পাথর বাটি, বৈধ প্রেম না কাঁঠালের আমসত্ত্ব, আর শুদ্ধ প্রেম কি বলবো, একটা বড় অষ্টডিম্ব। প্রেম, প্রেম, প্রেমের কোনো বিশেষ্য বিশেষণ নেই। কিন্তু ধর,
যদি তোকে গোড়াতেই তাড়িয়ে দেয়? তার জন্যই তো তোকে সঙ্গে নিতে চাইছি। আমাকে? নইলে তোর সঙ্গে এত বকবক করছে কেন? আমি লঙ্কায়ও নেই, লেজেও নেই, এর মধ্যে আমি কোথায়? তুই আমাকে পৌঁছে দিয়ে আসবি। ও তোকে দেখে বুঝবে আমি হটকারী নই। হিতৈষী বন্ধুদের সমর্থনেই আমার আশা, আমার দাবি। বেশ, বলছিস, যা হোক। হ্যাঁ, আরেকটি মেয়ে আমার সঙ্গে আছে। প্রথমটা ওর চোখে বেশ সরল দেখাবে, আমার মতলব সম্বন্ধে মোটেই হুঁশিয়ার হতে পারবে না। তারপর ঘরে ঢুকে ব্যগ্র হাতে যখন খিল চাপাবো, তখন আমার কাজ ফুরিয়েছে, আমি ফিরে আসবো একা একা। বন্ধুর জন্য কষ্ট একটু না হয় করলেই বা। আর কষ্ট না ছাই, এই তো 2-3 মিনিটের পথ, দারোয়ান গেট খুলে দেবে বলা আছে। আমি তো ফিরে এলাম, কিন্তু তোকে প্রথমে না হোক, সব শেষ হবার শেষে যদি তাড়িয়ে দেয় মাঝরাতে? একটুও ভয় পেল না মৃদুলা, বললে, তখন তো ফাঁসির দড়ি পরেই নিয়েছি গলায়, তাড়িয়ে দিলে নিজেকেও বেরিয়ে পড়তে হবে সঙ্গে সঙ্গে। হঠকারিতার একটা একটা সীমা আছে। হ্যাঁ, আছে। আত্মসমর্পণই তার সীমা। সর্বশ্রেষ্ঠ যে ধনী, সর্বোত্তম যে বীর, কি সে দিতে পারে শেষ পর্যন্ত? ওই ওই আত্মসমর্পণই। আত্মসমর্পণই সেরা ধন, সেরা শক্তি। তাই এবার আমি দিয়ে দেব, উজাড় করে। আবার 2 পা হাঁটল মৃদুলা। যা অলক্ষ্য অনিবার্য, থাকে নইলে নাই পাই, কি করে বল? কেলেঙ্কারি করবি তুই, ও নিশ্চয়ই পুলিশ ডাকবে। ডাকবে? চেয়ারের পিঠ ধরে থামল মৃদুলা। সত্যি? তাই ডাকুক। সত্যি সত্যি একটা কেলেঙ্কারি হোক, লোক জানাজানি হোক, উঠুক খবরের কাগজে। দরকার হয়তো দাঁড়াই গিয়ে আদালতে। আর তুই ভাবছিস আমি যাব তোর সঙ্গী হয়ে, তোর ঘটকালি করতে? না গেলি, নাই বা দুতি হলি, আমি একাই যাব। তুই ক্ষুদ্র, তুই লঘু, তোর অল্পে তুষ্টি, তুই বুঝবি কি করে এই অধ্যাবসায় সুখ? তুই তো এক বিধিনিষেধের পুটলি, কি করে জানবি তুই এই সর্বসপন্ন পূর্ণাহুতির আশ্বাস, ভাণ্ডার লুট হয়ে যাবার স্ফূর্তি, নিঃস্বতার ঔজ্জ্বল্য? আলো নিবিয়ে দিল অতসী। আশ্চর্য, অন্ধকারই বেরিয়ে গেল মৃদুলা। হৃদয়ে প্রেমের সমুদ্র নিয়ে জাগবো অথচ স্তব্ধ থাকবো, উত্তাল হব অথচ উদ্বেল হব না, এ পারব না সইতে। আর চড়াই উতরাই চলছে নারী, এবারে স্থির লক্ষ্যে, সেই পূর্ণতায়, সেই পরাকাষ্ঠায় গিয়ে পৌঁছব। শোন, থামবো না, ছাড়বো না, ফিরবো না কিছুতেই। ঢিমে তেতালা ঢোঁড়া সাপ হব না, ফনাতলা ছোবল মারা কেউটে হব। দংশন না হলে গরল নেই, সজীব সংযোগ না হলে সিদ্ধি নেই। খবরদার, যাস নে মৃদুলা। তুই তো বারণ করবি, তুই আমার শত্রু। মফস্বল কলেজ, ফিলোসফিতে অনার্স নিয়ে দিশেহারা হয়ে পড়ল মৃদুলা। মাকে বলল, রনেনদাকে বলো না একটু সাহায্য করবে, চারদিকে অন্ধকার দেখছি। মায়ের গ্রাম সুবাদে কোনো এক দাদার ছেলে রনেন, গেল বছর বেরিয়ে গেছে ফার্স্ট ক্লাস নিয়ে। হাতে একটা চাকরি এসে পড়তেই লুফে নিয়েছে চটপট। দেখিয়ে দিতে পারি মাঝে মাঝে, কিন্তু পিসিমা, ও একা নয়। রনেন আবদারের সুরে বলল, অন্তত আরেকজন ওর সঙ্গে পড়ুয়া চাই। একা হবার সাহস নেই, যেন একাধিক হলেই ভিড়, আর ভিড় হলেই আলগোছা হবার সুবিধে। এক পাড়ার মেয়ে অতসীকে জোটালো মৃদুলা। অতসী বললে, গোড়াতে শখ করে নিয়েছি বটে, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারবো এমন মনে হচ্ছে না। গোড়াতেই শেষের কথা বলতে যাওয়া কোনো কাজের কথা নয়। একদিন মরবো বলে
এক্ষুনি কান্না জুড়ে দেই আর কি। কিন্তু যা ভেবেছিল অনার্স ছেড়ে দিল অতসী। বলল, পায়ের ঢেকে কি চড়ে ওঠে? তুমিও ছেড়ে দেবে নাকি? মৃদুলাকে জিজ্ঞেস করল রনেন। পরীক্ষা ছাড়তে পারি, কিন্তু পড়া ছাড়ব না। তার মানে? তার মানে যার বুদ্ধি আছে সে বুঝুক, আর যার বুদ্ধি নেই সে শুধু পড়াক। হাসল মৃদুলা। বই বন্ধ করল রনেন। বললে, আজ এই পর্যন্ত। তবুও মৃদুলা উঠল না। সে কি, বাড়ি যাও এবার? বলেছি তো, পরীক্ষা ছাড়লেও পড়া ছাড়ব না। তার মানে বোকাও বোঝে। তার মানে আপনাকে ছাড়ব না। আজকে তো ছাড়ো। চেয়ারে দুমদার শব্দ করে উঠে পড়ল রনেন। আরেকদিন পড়াচ্ছে। রনেন লক্ষ্য করল মৃদুলার পড়াতে কান নেই। গালে হাত দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার মুখের দিকে। ও কি, শুনছ না? রনেন ধমকে উঠল। না, দেখছি। কি দেখছো? আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো যেন তারা ফুটছে আকাশে। সত্যি আপনি কি সুন্দর, কথা সুন্দর। বই বন্ধ করল রনেন। এবার কি দেখছো? শুধু আকাশ। দুমদার শব্দে আবার উঠে পড়ল রনেন। বলল, ফাঁকা আকাশে কিছু হবে না। শুকনো মাটি চাই, নিরেট মজবুত মাটি। কি বুঝলো কে জানে। মৃদুলা পরদিন কাঁদতে বসল। প্রথমে টের পায়নি, শেষে ফোঁপানির শব্দ চোখে তুলল রনেন। এর মানে? কান্না কিসের? শেষে বলল অনেক কষ্টে, আমার পড়তে ভালো লাগে না। খুব ভালো কথা, পড়ো না। বই বন্ধ করল রনেন। আশ্চর্য, কথার পিঠে একবারও জিজ্ঞেস করল না কি ভালো লাগে। মৃদুলা ভাবল, লোকটা কি আকাট। বরং বলে উল্টো কথা, তবে আর বসে আছো কেন? না, উঠব না। ভীরুতাকে সংক্রামক হতে দেবে না মৃদুলা। দৃঢ় কণ্ঠে বলল, কথাটা শেষ করে যাব। হায় হায়, কথার কি শেষ হয়? একটু কি হাসল রনেন। তবু বলতে পারার শেষ হয়। বলো। আমি আমি ঢোক গিলল মৃদুলা। তাকালো উপরে নিচে। এর চেয়ে বোধ হয় বুকে ঝাঁপিয়ে পড়া সহজ। বললে, আমি ভালোবাসি। অপূর্ব কথা। এবার কেন কে জানে জিজ্ঞেস করে ফেলল রনেন। কাকে? তোমাকে। আমাকে? না, তোমার নিজেকে। তোমাকে। বেশ তো, বাসো না। যেন কোনো ঝঞ্ঝাটে রাজি নয় এমনি নিষ্পৃহভাবে বললে রনেন। আপত্তি কি? মনে মনে বাসো। সে বাসায় কোনোদিন বাসি নেই। রনিনের পুরনো কথা আবৃত্তি করল মৃদুলা। ফাঁকা আকাশে আমি বিশ্বাসী নই। আমি শুকনো কঠিন মাটি চাই। তার মানে? তোমাকে চাই। আমাকে? আঙুলটা বুকে না রেখে পেটে রাখল রনেন। শেষকালে না উল্টা বুঝিলি রাম হয়। চড়বার জন্য ঘোড়া চেয়েছিল, বইবার জন্য ঘোড়া পেল। বেশ, বই বই সারা জীবন। কিন্তু ঘোড়া যদি আমাকে চায়, তবে সে কাঁধে না উঠে নিজেই আমাকে পিঠে তুলে নেবে। তার মানে শুধু তোমার একা চাওয়াতেই হচ্ছে না। রনেন তাকালো স্থির চোখে। না, আমার একার চাওয়াতেই হবে। কেননা তুমি আমাকে চাও, এও যে আমারই চাওয়া। তবে হরে দরে আমারও একটা চাওয়া আছে। আছে। তবে এই আমি চাই যে তুমি আর এসো না। দরজার দিকে মুখ করল রনেন। কিন্তু এই উপেক্ষার অর্থ কি? ব্রহ্মচর্য না অপৌরুষ, নাকি নিষ্ক্রিয় নিগুড় মূর্খতা? যে চেয়ে প্রেম হয় না, নেচেও তো হয়ই না।
কিন্তু নিয়ত প্রযত্নে কি না হয়, মাটির কলসি রাখতে রাখতে পাথর পর্যন্ত ক্ষয়ে যায়। এ কি, তুমি আবার এসেছো কেন? ঘরের মধ্যে মৃদুলাকে দেখে বিরক্ত হলো রনেন। পড়তে আসিনি, যেটুকু পড়িয়েছ তাতেই পুড়িয়েছ যথেষ্ট। সাহসে ঝলমল করতে করতে চেয়ারে বসল মৃদুলা। তোমাকে একটু দেখতে এসেছি। যাকে ভালোবাসা যায় তাকে একটু দেখাও কি দোষের? ভালোবাসা কি দূর থেকে হয় না? দেখতে চাও তো রাস্তা থেকেও তো দেখা যায়। এত কাছে এসে উপর পড়া হবার দরকার কি? রনেন, আমার প্রেম অতীন্দ্রিয় নয়, রতীন্দ্রিয়। তুমি তুমি কেন আমাকে চাইবে না? আমি কি এতই বাজে, এতই কুৎসিত? কে তা বলছে? ঢোক গিললে রনেন। কিন্তু আমার ভালোবাসা যে ঐশ্বরিক। ঈশ্বর ফিশ্বর মানি না। ঈশ্বর না মানলেও ঐশ্বরিক প্রেম মানা যায়। বাজে কথা। আমি জানি তুমি ওসব মানো না। তুমি সাফল্য চাও, সংসার চাও, সন্তানও চাও। আমি আমি সব দিতে পারবো তোমাকে। কিন্তু আপাতত শান্তি চাই। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি মরে যাব। মরেই যদি যাবে, এ দেহায়তন ভোগ করবে কি করে? মনমন্থের মন মন্থন করবে কি করে? যাও, পরীক্ষার বেশি দেরি নেই, যাও। মরলও না, ফিরলও না মৃদুলা। চিঠি ছাড়তে লাগলো। উত্তর দিল রনেন, কিন্তু সে উত্তর আর কিছুই না, পুঞ্জীকৃত ঔদাসীন্য, পিণ্ডীকৃত হিতকথা। হামাগুড়ি দিয়ে পালানো যাবে না, দু পায়ে ছুটতে হবে। রনেন চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে এলো কলকাতা। ঠিক করলো শেষ পরীক্ষা এমএটা দিয়ে ফেলি। হাতে কিছু কিছু ছিল সময়। সস্তায় না গিয়ে হোটেলে এসে উঠল, একটা একক ঘরে। কি আশ্চর্য, এখানেও পিছু নিয়েছে মৃদুলা। বিশ্ববিদ্যালয় কলেজে ধরতে পারে না কিছুতেই। রনেন পালিয়ে পালিয়ে বেড়ায়, পিছলে পিছলে সরে পড়ে। টেলিফোন বেজে উঠল হোটেলের। রনেন বাবুকে চাই। কে? আমি মৃদুলা। চিনতে পারো? পৃথুলা হলে চিনতাম, আর একটু যদি বিস্তৃত হও। আমি তোমার ছাত্রী গো। ও, চিনেছি। কি ব্যাপার? আমি কিছু বলতে চাই তোমাকে। বলো। ফোনে সেসব কথা হবার নয়। একবার যেতে পারি হোটেলে? ফোনে যে কথা বলা যায় না, তেমন কোনো কথা তো নেই তোমার সঙ্গে। রিসিভার রেখে দিল রনেন। আছে, সেটা মৃদুলা নিজে বলল নিজেকে শুনিয়ে। শটান সেদিন হোটেলে গিয়ে হাজির। পূর্ণ বাক্যের শেষে শান্ত একটা দাড়ি হয়ে নয়, ভাঙা বাক্যের মাঝখানে উদ্ধত একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে। চারপাশ মোলায়েম দেখবার জন্য রনেন প্রশ্ন করল, কি, কোনো বইটই চাই, খাতাপত্র? না, ওসব কিছু চাই না। আমি তো ছাত্রী নই। মুখে একটা প্রশস্ত হাসি মেলে ধরল মৃদুলা। আমি দাত্রী। মুখ চোখ গম্ভীর করল রনেন, বললে, শোনো, কে কি ভাববে সেটা শোভন হবে না। যা সমীচীন নয়, ছন্দময় নয়, তা সুন্দরও নয়। রাত হবার আগেই গা ঢাকা দাও। তবু সেদিন শুনেছিল, গা ঢাকা দিয়েছিল মৃদুলা। আজ আর শুনবে না। কেন? কেন এত উপেক্ষা? কেন এত উদাসীন্য, এত প্রত্যাহার? শুধু ছন্দই সুন্দর? উশৃঙ্খলতা সুন্দর নয়? মেঘই মনোহর, ঝড় মনোহর নয়? কেন, কেন রনেন জাগবে না, উঠে দাঁড়াবে না, এক স্তূপ বসনের মতো বুকের মধ্যে কেন নেবে না আঁকড়ে? ও যেন একটা খেলা পেয়েছে, কিছুতেই বক্র হবে না, বিকৃত হবে না, নিষ্কলঙ্কিত থাকবে। এই এক কৌতুককর খেলা, হঠপূর্বক হটানো। ডাক্তার অস্ত্র করছে, করুক, চেঁচাবো না, এই এক বাহাদুরি। নিজের নির্দয়তায়, নিজের কাঠিন্যে এই এক রকমের মুগ্ধতা।
মুগ্ধকে মত্ত করতে হবে, মুক্ত করতে হবে। সমস্ত ত্রুটি মৃদুলার নিজের। অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি নয়, আঙ্গিকের ত্রুটি। পায়ের নিচের মাটিতে দেবে না সে আর ঘাস গজাতে, আঁকড়ে ধরবে সময়ের ছুটি। লজ্জা যদি শক্তি, নির্লজ্জতাও শক্তি। আবরণ যদি শক্তি, উন্মোচনও শক্তি। কি রহস্য, কেন তপ্ত হবে না, ভ্রান্ত হবে না, স্খলিত হবে না? শুধু জানি এর সুখ নেই, জাগিয়েও সুখ। ঘর খোলা। ভেতরে রনেন আছে? আছে। আর কিছু প্রশ্ন করবার নেই। শতসিদ্ধের মতো ঢুকে পড়ল মৃদুলা। দরজা খিল চাপালো, যেন আত্মাই তাড়া করছে ছুরি হাতে, তেমনি ভয়ার্ত এক চেহারা। এ কি, এত রাত্রে এইভাবে? ছায়ের মতো মুখে বলল রনেন। এইভাবে না হলে কিছু হবে না। আর ইনিয়ে বিনিয়ে নয়, আমি এবার ছিনিয়ে নিতে এসেছি। গায়ের জোরে জিততে এসেছি এবার, গায়ের জোরে, যৌবনের জোয়ারে। কিন্তু না, এ হয় না। চারদিকে শূন্য চোখে তাকাতে লাগলো রনেন। আমি বলছি হয়। হয়? কিন্তু আমি, আমি কি করব? আমি এখানে কি করতে পারি? মহাজনের কাছে খাতকের মতো দুর্বল অসহায় রনেন। তোমার যা ইচ্ছে তাই করো, বন্যতম ভদ্রতম, যা তোমার খুশি। আমাকে ধরো, মারো, কাটো, পিষে ফেলো, পুলিশে ধরিয়ে দাও, নয়তো ঘুম পাড়াও, বুকে করে রাখো। একটা কিছু করো আমাকে নিয়ে। এক ঢেউ সমুদ্র যেন গণ্ডূষে নিঃশেষ হতে এসেছে। উত্তেজনায় কাঁপতে লাগলো রনেন, কাশতে লাগলো। এ কি কাশি? কাশি হলো কবে? এ কি, যেন থামতে চায় না। টেবিলের তলা থেকে একটা বাটি তুলে নিয়ে নিজের মুখের কাছে ধরল রনেন। টাটকা রক্ত উঠল খানিকটা। এ কি, রক্ত? এক পা পিছিয়ে গেল মৃদুলা। কি হয়েছে তোমার? সমুদ্র কি পুকুর হয়ে গেল মুহূর্তে? আমার টিবি হয়েছে, নেতিয়ে পড়ল রনেন। আহা, কি ভয়ানক! শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আকুল হয়ে উঠল মৃদুলা। তোমাকে তো তাহলে খুব ডিস্টার্ব করলাম। ছি ছি। পুকুর টুকুনো কি বুঝে গেল আস্তে আস্তে? তুমি বিশ্রাম করো, সকালে ডাক্তার ডেকো। কে দেখছে? আমি বলি কি, কলেজ টলেজ ছেড়ে দিয়ে বাইরে কোথাও চেঞ্জে যদি যাও দিন কতক। আস্তে আস্তে বার হয়ে গেল মৃদুলা। হোস্টেলে ফিরে এসে নিজের বিছানায় নিঃশব্দের মতো পড়ল হুড়মুড় করে। অতসী হকচকিয়ে উঠল, প্রশ্ন করল, কি রে, চলে এলি? চলে এসেছে তো বটেই, এটা আবার প্রশ্ন কি? প্রশ্নটা এবার চোখা করল অতসী। কি রে, পেয়ে এলি? উত্তর দেয় না। কি রে, সর্বশান্ত হয়ে এলি? মোটেই না, পড়তে পড়তে সামলে এলাম। হাঁপ ধরা লোক যেন হাওয়ার চলে এসেছে এমন স্ফূর্তি দেখালো মৃদুলা। হারাতে হারাতে জিতে এলাম সর্বস্ব। লোকটার টিবি। অত কাব্য করে বলবার কি হয়েছে? যক্ষা। তাই, তাই ওই ঢং, ওই বীরত্বের ছদ্মবেশ, দাঁত নেই বলে মাংস ছাড়া। তাই ঐশ্বরিক প্রেম, বেদান্তের বুকুনি, কাঁধে মোহমুগ্ধর নিয়ে ব্রহ্মচারী সাজা। কিছুতেই আমি টলি না, নড়ি না, আমি অনতিক্রম্য। এই অহংকারের ঝিলিক দেওয়া। বেঁচে গিয়েছি, খতম হইনি, ফতুরও হইনি, আজ তো সমস্ত আছি। ঈশ্বরকে ধন্যবাদ, তাকে না মানলেও তিনি বাঁচিয়ে দিয়েছেন। কদিন পরে অতসী বলল, জানিস আমার বিয়ে? মাইরি! খুশি ভরা চোখে জিজ্ঞেস করল মৃদুলা। বাগানো না লাগানো? আমরা কি বাগাতে পারি? আমাদের ভাগ্যই লাগিয়ে দেয় রে। কাকে করছিস? হুম, আবার ব্যাকরণ ভুল করলি।
করছি না রে, হচ্ছে। কার সঙ্গে? তোর রনেনের সঙ্গে। সে কি, সে কি সর্বনাশ! ওর তো টিবি। না, ওটা ওর নড়া দাঁতের রক্ত। নড়া দাঁত? হ্যাঁ, প্রেম পরখ করবার কোষ্টি, বললে অতসী। একটা সত্যকে যাচাই করবার রক্তাক্ত মিথ্যে। এতক্ষণ পড়ছিলাম অচিন্ত্য কুমার সেনগুপ্ত এর ছোট গল্প পাশা। আশা করি সঙ্গে ছিলেন সবাই, সামনেও সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে, তাহলে নিজেই ভালো থাকা যায়।